তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতমস পডকাস্ট। আমি রিতম। তো আরেকটা সত্য ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আজকে একটা বাংলাদেশের মারাত্মক ভৌতিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে একটা বাংলাদেশের বোন লিখে পাঠিয়েছে। ও যেভাবে বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম রিয়া, আমি বাংলাদেশে থাকি। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম এবং তার সাথে বিয়ে করি। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, কারণ আমার যে হাজব্যান্ড তার বাড়ি থেকে কেউ মেনে নেয় না আমাকে। তো আমরা ঠিক করি, আমার হাজব্যান্ডের নিজস্ব বিজনেস আছে, তো আমরা আলাদা থাকবো। বিয়ের 1 থেকে 2 বছর খুব সুন্দরভাবে কাটছিল আমাদের, কিন্তু তারপরে আমরা ডিসিশন নিই কতদিন আর আলাদা থেকে ভাড়া থাকবো, তার থেকে ভালো আমরা একটা বাড়ি কিনবো। তো আমরা সেটাই করি। আমরা খুঁজতে খুঁজতে একটা ডিলারের কাছে পৌঁছাই, তিনি আমাদের একটা বাড়ি দেখায়। বাড়িটা খুব ভেতরের দিকে, বাংলাদেশের চারিদিকে মাঠ, মাঝখানে বাড়িটা, এবং বাড়ির চারিদিকে কোনো সেরকম বাড়িঘর নেই। 2টো তাল গাছ আছে পেছনে, একটা নদী আছে আর মাঠের মধ্যে। তো বাড়িটা যেহেতু খুব নিস্তব্ধ পরিবেশটা, সেহেতু খুব সুন্দর, মানে কোনো নয়েজ নেই, গাড়ি ঘোড়ার, ভালোভাবে থাকা যাবে। তো আমরা বাড়িটা নেওয়ার 4-5 মাস খুব ভালোভাবে কাটলো। মাঝে মাঝে আমার হাজব্যান্ড বাইরে থাকতো ব্যবসার কারণে। তো তারপরে আমার পেটে বাচ্চা আসে। প্রেগনেন্ট হওয়ার 1 মাস পর থেকে আমার সাথে কিছু বাজে জিনিস ঘটতে শুরু হয়। জিনিসটা ঠিক এরকম, আমার হাজব্যান্ড সকালবেলা বেরাতো, রাতে আসতো, আর এক সময় আসতো না, 2-3 দিন পরে আসতো, বিজনেসে বাইরের দিকে যেত। সো প্রথম আমার মনে হতো, যখন আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যেত, আমি রান্না করছি বা শুয়ে আছি, মনে হতো কেউ আমার সাথে রয়েছে। আমার ফিল হতো কেউ পেছনে পেছনে হাঁটছে। বাড়িটা যেহেতু 2 তলা, আমি ওপরে উঠলে একটা সিঁড়িতে না পা যখন তুমি ফেলবে একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, আমার সেটা ডবল মনে হতো। মানে মনে হতো যে আমার পেছনেও কেউ আছে, আমাকে ফলো করে করে উঠছে। তো একদিন আমি রান্না করছিলাম, আমি ঠিক ফিল করি আমার পেছনে কেউ একটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর নাকের নিঃশ্বাসটা ঠিক আমার ঘাড়ে পড়ছে, মানে ও এতটা ক্লোজলি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাড়িতে কেউ নেই। সকালবেলা আমার জানলা আটকানো, কারণ গরমকাল, রোদের তাপ ঢুকছিল ঘরে, তাই সব জানলা আটকানো ছিল। খুব নিস্তব্ধ পরিবেশ। আমি রান্না করছি, আমার পেছনে মনে হচ্ছে কোনো একটা কেউ দাঁড়িয়ে রয়েছে, আর তার নিঃশ্বাসটা ঠিক আমার ঘাড়ে পড়ছে। আমি পেছন ঘোরার সঙ্গে সঙ্গে মনে হলো কিছু একটা মিশিয়ে গেল। তো আমার মনে হলো আমি এখন প্রেগনেন্ট, সো তার কারণে হয়তো এগুলো হচ্ছে। তো সেটাকেও আমি একটুখানি ইগনোর করি। দেন আমি শুয়ে রয়েছি, দুপুরবেলা খেয়ে দিয়ে সবে শুয়েছি, প্রায় 3টে বাজে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে চোখটা খুললাম, এবং খুলে যেটা দেখলাম না, বিশ্বাস করো আমি 3 থেকে 4 মিনিট না স্তব্ধ হয়েছিলাম। কি দেখলাম? আমি দেখলাম আমার বিছানাতে, যেহেতু ডবল বেডের বিছানা সেটা, আমি চোখ খুলে দেখলাম একটা মেয়ে ছেলে নোংরা একটা নাইটি পরে রয়েছে, চুলগুলো খোলা, চোখগুলো বেরিয়ে আছে, ঠিক আমার পাশে শুয়ে রয়েছে, আর তার মুখ দিয়ে লালা ঝরছে। ওটা দেখার পরে আমি চিৎকার করে উঠি, কিন্তু বাড়িতে কেউ না থাকায় সেই চিৎকার কেউ শোনে না। আমি দৌড়ে বেরাতে চাই, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, সেহেতু দৌড়ে বেরানো উচিত না, তবুও আমি ভয়তে দৌড়ে বেরাই। কিন্তু পেছন ঘুরে যখন দেখি খাট পুরো ফাঁকা, কেউ নেই ওখানে। কিন্তু একটা মানুষ যখন শুয়ে থাকবেন না খাটে, আর ফাট করে উঠে যাবে, তখন দেখবে তার খাটে শুয়ে থাকলে বিছানার চাদরের একটা ব্যাপার থাকে। আমি ঠিক বুঝতে পারছি আমি বাদেও আমার পাশে যে শুয়েছিল সে কেউ একটা শুয়েছিল, বিছানার চাদরটা দেখে আমি বুঝতে পারছি। এই ছিল ঘটনা। কিন্তু তারপরেও আমি আমার হাজব্যান্ডকে বলি না, হয়তো বাইরে যায় টেনশন করবে, কারণ ও আমাকে খুব ভালোবাসতো আর আমাকে নিয়ে খুব টেনশন করতো। তো একদিন আমি বাথরুমে স্নান করতে যাই, আমি স্নান করছি, গেটটা আটকানো, বাইরে থেকে আমি শুনতে পাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ের ভয়েস। তো প্রথমেই ভাবি আমার হাজব্যান্ড হয়তো এসছে কোনো বন্ধু বান্ধব নিয়ে। আমি 2-3 বার ডাকলাম। আমার হাজব্যান্ডের নাম বিক্রম। বিক্রম,
তুমি কি বাইরে? বিক্রম, ঠিক ওখান থেকে একটা আওয়াজ এলো। কথা বলছি তো, চুপ কর না। আমি 2 মিনিটের জন্য স্তব্ধ হলাম যে আমাকে রেগে আর এরম ভয়েসে কে চুপ করতে বললো। তো আমি কিছুটা বিরক্ত হলাম, বাইরে বেরালাম, কেউ নেই। আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, করে বললাম, বিক্রম তুমি কি আমাকে ফোন করেছিলে? ওই দিক থেকে উত্তর এলো, না তো, আমি তো কাজে আছি, কেন কিছু হয়েছে? আমি বললাম, না না কিছু না। তারপরে এরম ঘটতে থাকে কিছুদিন আমার সাথে, মানে আমি ফিল করি কেউ রয়েছে, কেউ খাট থেকে দৌড়াচ্ছে। এবং কি একদিন, যেটা বলতে ভুলে গেছি, একদিন আমি শুয়েছিলাম, আমি বুঝতে পারছি বাইরে থেকে একটা মেয়ে ছেলে কাঁদছে। সেই গলাটা শুনে, তখন রাত প্রায় 12:30 বাজে, আমার হাজব্যান্ড কাজের থ্রুতে বাইরে ছিল। আমি শুনতে পাচ্ছি একজন খুব বাজেভাবে কাঁদছে, মরে গেলে যেমন কান্না কাটে না, ওরমভাবে কাঁদছে, বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি উঠে বসলাম, কান চেপে ধরে রয়েছি, কিন্তু ওই আওয়াজটা ঠিক আমার দরজার বাইরে থেকে আসছে, মনে হচ্ছে দরজার বাইরে কেউ বসে কাঁদছে। আমি চিৎকার করে বললাম, কে কে বাইরে, কে বাইরে? কোনো আওয়াজ এলো না। আবার একটু পরে কান্নার শব্দটা বাড়তে থাকলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে আমার হাজব্যান্ডকে ফোন করলাম আর বললাম যে বাইরে কেউ রয়েছে, আমার খুব ভয় লাগছে। আমার হাজব্যান্ড তখন, আমার হয়তো ভাগ্যটা খুব ভালো ছিল, আমার হাজব্যান্ড আমায় বলল, আমার তো কাজ হয়ে গেছে, আমি এই বাড়িই ফিরছি, 1 মিনিট লাগবে। আমার হাজব্যান্ড বাড়ি এলো, দরজাটা ধাক্কাচ্ছে। আমি বলছি, কে? আমার হাজব্যান্ড উত্তর দিল, আমি এসছি, দরজাটা খোলো। আমি বললাম, আগে তুমি আমায় 3বার ডাকো। আমার হাজব্যান্ড আমায় 3বার ডাকলো, তারপরে আমি দরজাটা খুললাম। তার মানে ভাবতে পারছো আমি কতটা পরিমাণ ভয় পেয়েছিলাম। দরজাটা খোলার পরে আমি আমার হাজব্যান্ড ভেতরে এন্ট্রি নেওয়ার পরে হাজব্যান্ড বসে এবং আমি তাকে সব খুলে বলি আমার সাথে কী কী এতদিনে ঘটেছে। তো আমায় বলল যে, দেখো তোমার এখন শরীরটা ভালো নেই, প্রেগনেন্ট তুমি, সেহেতু হয়তো এগুলো হচ্ছে, আমরা একবার ডাক্তার দেখিয়ে আনি। তো আমি বললাম যে ঠিক আছে, হতেও পারে। ডাক্তার বলল, এই সময় এগুলো হয়, চিন্তা করার কিছু নেই। তো এইভাবেই কাটতে থাকলো। তো এরম হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমার সাথে ঘটনা ঘটতে থাকছে। একটা টাইম পরে আমি খুব ফ্রেড আপ হয়ে যাই এবং আমাদের সম্পর্কটা প্রায় 3 বছর হয়ে গেছে। তারপরে আমরা এই বাড়িটা নিই, আগেও বলেছি। তো তারপরে আমাদের 3টে বছরে কোনো দিন এরকম হয়নি আমি একটু কিছু হলেই রেগে যাচ্ছি। মানে আমার হাজব্যান্ড কিছু একটা বলছে, সেটাতে মানে ওর কোনো দোষ নেই, ও আমাকে হয়তো বলছে তুমি এখন খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার রাগ হয়ে যাচ্ছে, কেন খাবো, কিসের জন্য খাবো? তো একটা টাইমে আমি ওকে বলছি যে তোর জন্য আমি সুইসাইড করবো, আমরা তুই গাড়িতে নেমে যাচ্ছি। আমার হাজব্যান্ড বলছে, তোমার কি হয়েছে, তুমি তো কোনো দিন এইভাবে কথা বলো না। আমি বলতে থাকি, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি তোর সাথে থাকতে পারছি না, আমি গলায় দড়ি দেবো এখানে, তুই দেখবি। আমার হাজব্যান্ড আমাকে বকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি বলছি, তুই দেখবি এখনই কী করবো, তুই দেখবি বলে আমি রান্নাঘরে দৌড়াই। এবং বিশ্বাস করবে না, আমাদের ওখানে একটা কেরোসিনের ড্রাম ছিল, আমি পুরো কেরোসিন নিজের গায়ে দিয়ে আগুন জ্বালাতে যাই। আমার হাজব্যান্ড সেইটুকু টাইমে বুঝে যায় যে আমি কি করতে চাইছি, হয়তো এটা ভগবান তাকে বুঝিয়ে দিয়েছে। ওর দরজাটা পুরো ভেঙে ফেলে, অত কাঠের একটা দরজা, ওর এতটা ভয় পেয়ে গেছিলো, ও নিজের হাত দিয়ে ভেঙে ফেলে, ভেঙে ঘরে ঢুকে ও আমাকে বাঁচায়। আমার গায়ে তখন পুরো কেরোসিনে ভর্তি, আমায় স্নান করায় এবং তারপরেও বলে, তুমি কি চাও, তুমি কি আমার সাথে থাকতে পারছো না? আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর বলি, আমার সাথে রোজ এরম ঘটছে, আমি ফিল করছি কেউ না কেউ রয়েছে, কেউ আমার গেটের বাইরে কাঁদছে, মনে হচ্ছে কোনো ছেলে মেয়ের আওয়াজ পাচ্ছি ওপর থেকে। তো আমি বলি যে, দেখো হয়তো তুমি নতুন জায়গায় এসছো তাই এরম মনে হচ্ছে, তুমি একটা কাজ করো না, আমাদের বাড়িতে কিছুটা দূরে 2-3টে কাকিমাদের দেখেছিলাম আমি, তুমি একটু মাঝে মাঝে বিকেলে যাও না, ওদের সাথে কথা বলে আসো। তোমার যদি ভয় লাগে তাদের নাম্বারও রেখে দিও, ভালোভাবে ওদের সাথে একটু বন্ডিং বানাও, যাতে তোমার কোনো অসুবিধা হলে তারা আসতে পারে, আর আমি তো আছিই তোমার পাশে, তুমি চিন্তা করছো কেন? তো আমি বলি ঠিক আছে। তো সেইভাবেই আগাতে থাকে, কিন্তু সেই জিনিসটা আর কমে না, উল্টে বাড়তে থাকে। তো একদিন রাতে যেটা ঘটলো, আমি আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছি, ওই দিন হাজব্যান্ড বাড়িতেই ছিল, আমি না ফিল করছি আমার পিঠে কেউ একটা হাত দিয়েছে। আমি ভাবলাম আমার হাজব্যান্ড হাত দিয়েছে। আমি ঘুরলাম, ঘুরে যেটা দেখলাম না, সেটা দেখার পরে
হয়তো আমি এতটাই স্ট্রং যে ওটা দেখার পরে এখনও বেঁচে আছি। আমার হাজব্যান্ড টান টান হয়ে শুয়ে রয়েছে। যেই মহিলাটাকে আমি দেখেছিলাম ওই দিন, ওই মহিলাটার একটা হাত আমার পিঠের ওপর। আমি অর্ধেক ঘুরে খালি চোখ দিয়ে দেখলাম। জিভটা বেরিয়ে রয়েছে আমার হাজব্যান্ডের মুখের দিকে, চোখগুলো ঠেলে বেরিয়ে আসছে, আর চুলগুলো এলোমেলো করা, এবং আমার হাজব্যান্ডকে দিকে এগিয়ে যাচ্ছে মুখের দিকে। আমি চিৎকার করে উঠি, আমার হাজব্যান্ড হামড়ে তামড়ে উঠে বলে, কি হয়েছে? আমি বলি, তোমার উপরে। ও বলে, আমার উপরে কি হয়েছে? ও লাইট জ্বালায়। তো আমি বলি যে, তোমার উপরে একটা মহিলা। ও বলে যে, তুমি কি মজা করছো এত রাতে? আমি বলি, মজা না, আমি দেখলাম ওই মহিলাটাকে, যেদিন তোমাকে বলেছিলাম না আমি যে আমার পাশে একজন শুয়েছিল, সেই মহিলাটা তোমার ওপরে ছিল। আমার হাজব্যান্ড বলে, দেখো, তোমার রেস্টের দরকার, তুমি রেস্ট নাও, ওই সব কথা ছেড়ে দাও, মাথা থেকে এইসব ভুলভাল চিন্তা ছাড়ো, আর তুমি টিভি দেখাটা কম করো। আমার মনে হচ্ছে টিভির ইফেক্ট পড়ছে। আমি তখন রেগে যাই, আমি বলি, তুমি কি আমাকে পাগল ভাবছো? আমি কি পাগল হয়ে গেছি? তখন আমার হাজব্যান্ড বলে, দেখো, তুমি শান্ত হও, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ও আমার মাথায় হাত বোলাতে থাকে। কিন্তু সেই দিন আমার হাজব্যান্ডও একটা জিনিস ফিল করে। বাইরে থেকে আমি যেমন একটা মেয়ের কান্নার আওয়াজ শুনি, ও আমার মাথায় হাত বোলাতে ছিল আর মোবাইলে রিলস দেখছিল। সেই টাইমে ও একটা ফিল করে কেউ একটা কাঁদছে। রিল দেখতে উপরে ভাবে রিলসের শব্দ, তো মোবাইলটা বন্ধ করে। ও শোনে একটা না, দুটো ছেলে আর মেয়ে একসাথে কাঁদছে, এবং ও বলে, কে বাইরে? পাড়ার, ও ভাবে হয়তো পাড়ার কটা ছেলে মজা করছে, হয়তো আমরা দুজন নতুন এসছি এখানে, সেও তো আমাদের বাড়ির মধ্যে একটা বড় লাঠি মতো ছিল, বাঁশ টাইপের, ও সেটা তোলে। আমি ঘুমাচ্ছি দেখে এত চিৎকার করে না। ও দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ও যেটা দেখলো, তোমরা অবাক হয়ে যাবে শুনলে। পুরো মেঝেটাতে রক্তে ভর্তি, আর সেটা মানুষ না ঠিক, মানুষ আর পশুর মিক্সচার বলতে পারো। মানে 4 হাত পায়ে বসে রয়েছে, আর আমার হাজব্যান্ডের দিকে দুজনে তাকিয়ে রয়েছে। ওদের চোখ লাল, মুখ দিয়ে রক্তের লালা পড়ছে, পুরো মেঝেটা রক্ত ভেসে যাচ্ছে। দুজনের গলা দুজন টিপে ধরে রয়েছে, এবং আমার হাজব্যান্ডের দিকে এক পা করে এগাচ্ছে। আমার হাজব্যান্ড এক পা করে পেছাচ্ছে, ওরা এক পা করে এগাচ্ছে। আমার হাজব্যান্ড আমার দিকে ঘুরে তাকিয়ে দেখছে আমি শুয়ে রয়েছি। ও চিৎকারও করতে পারছে না, কারণ আমার শরীর তখন অনেকটাই খারাপ ছিল। ও 2-3 বার মেঝেতে লাঠি দিয়ে বাড়ি মারে, কিন্তু কিছু হয় না। একটা টাইমে ওরা দুটো ওর দিকে এমন তেড়ে আসে, আমার হাজব্যান্ড বাবা গো বলে পড়ে যায় উল্টো হয়ে, এবং ও সেন্সলেস হয়ে যায়। আমি তখন ধাবড়ে উঠে ওকে, খাটের মধ্যে অত বড় একটা লোককে তো আমি তুলতে পারি না, আমি বলি, কি হয়েছে? জল দিই ওর মুখে চোখে। সেই টাইমে আমি ফিল করি দুজনের হাসির আওয়াজ, আর মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উঠছে নামছে, আর একজন দৌড়াদৌড়ি করছে। মানে ঘরে একটা দৌড়ালে তোমরা শব্দ পাবে, ঠিক সেম শব্দ। আর মনে হচ্ছে বাথরুমের কল কেউ খুলে দিচ্ছে, রান্নাঘরে কেউ বাসন ফেলে দিচ্ছে। মানে এত আনন্দের একটা কিছু হলে যেমন লোকে করে না, যা পারছে তাই করছে পাগলের মতো। আমি খুব ভয় পেয়ে যাই, এবং আমি কাঁদতে থাকি, ওর মাথাটাকে জড়িয়ে ধরে আমার হাজব্যান্ডের। তারপরে আমার হাজব্যান্ডকে আমি জল দিই কোনো রকম সাহস জুটিয়ে। আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠে, মানে অজ্ঞান হয়ে গেছিলো, ওখান থেকে উঠিয়ে ওকে বলে যে, তুমি দরজাটা বন্ধ করে দাও, শুয়ে পড়ো, কিচ্ছু হবে না। ও আর আমি ওই রাতে যা ভয় পেয়েছিলাম তোমরা বিশ্বাস করতে পারবে না। পরের দিন আমার হাজব্যান্ডে 102 জ্বর। সেই নিয়ে আমার হাজব্যান্ড বলে যে, আমি জানি না কি হচ্ছে এগুলো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না জাস্ট এগুলো। আমি বলি, দেখো, আমরা বাড়িটা ছেড়ে দিই। আমার হাজব্যান্ড বলছে, দেখো, এত টাকা দিয়ে বাড়িটা নিয়েছি, একটা পুজো দিলে হয় না? আমি বলি, ঠিক আছে, তাহলে তাই দিই। তো আমরা গৃহপ্রবেশ করাই। এবার গৃহপ্রবেশটা যেদিন করাই না, হয়তো তোমরা ভাববে যে গৃহপ্রবেশ যদি করাই সব ঠিক হয়ে যাবে, একদম তাই। গৃহপ্রবেশ করানোর পরে গৃহপ্রবেশের দিনটা ঠিক ছিল সব, ওই দিন রাতে কিছু হয় না, তার পরের দিনও কিছু হয় না। কিন্তু তারপরের দিন, মানে গৃহপ্রবেশের যে বাইরে দুটো ডাব রাখতে হয় ঘটির মধ্যে, বাড়িটা ফুল দিয়ে আমরা সাজিয়েছিলাম। 2 দিন পরে সকালবেলা আমরা দেখি ডাব
মানে মানুষ কিভাবে ফাটাতে পারে, একটা ফাটালে তো 2 টুকরো হবে বা 3 টুকরো হবে, আমি বললাম 4 টুকরো হবে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। শুদ্ধ ওই ঘটিটা, মানে বাইরে যে ঘটিটা রাখতে হয়, 2টো ঘটি শুদ্ধ ওই ডাব মানে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে কেউ। আর যে ফুল দিয়ে আমরা ফুলের গেট বানিয়েছিলাম, কলা গাছ ছিল, কিচ্ছু নেই, ভেঙে ভুঙে একাকার করে দিয়েছে। আর ঘরের মধ্যে একটা বাজে পচা, যেমন মাছ মাংস পচে গেলে বা কেউ কোনো প্রাণী মরে গেলে যেমন গন্ধ ছাড়ে না, ওরম গন্ধ ছাড়ছে। আর যেখানে গৃহপ্রবেশের পুজোটা করেছিলাম আমরা, তছনছ করে দিয়েছে পুরো, বিশ্বাস করবে না। আর যেখানটা ফুলের মাঝখানে দেখবে ঠাকুরমশাই গৃহপ্রবেশ করার সময় যেটা রাখে আর কি ঘটির মতো, ওটা ফেলে দিয়েছে। ওখানে 2টো হাতের ছাপ, আর দেখলে বুঝতে পারবে একটা ছেলের একটা মেয়ের, 2টো আলাদা আলাদা। আমরা একটু ভয় পেয়ে যাই। সকালবেলা উঠে আমরা 2টো পাড়ার লোকের সাথে, তখন পাড়ার লোককে ডেকেছিলাম যেহেতু গৃহপ্রবেশে অনেকে এসেছিলো, তো তাদের সাথে আমাদের সম্পর্কটা একটু ভালো হয়, তো আমরা তাদের বলি। ওরা আমাদেরকে যেটা বলে আমরা শুনে অবাক হয়ে যাই। বলছে একটা কাকু আমাদেরকে যেটা বললো যে দেখো তোমরা হয়তো ভয় পাবে তাই বলছি না, তো তোমরা যখন জোর জবরদস্তি করছো তাহলে শোনো। ওই বাড়িটাতে আগে একটা ছেলে আর মেয়ে ভাড়া নিয়েছিল, ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়নি, দেন ওরা এখানে আসে, মেয়েটা প্রেগনেন্ট হয়েছিল। তারপরে ছেলেটা আর মেয়েটার মাঝখানে ওর বাবা মা এসে খুব অশান্তি করে, বলে তোমাদের মেনে নেব না, এবং ছেলেটার কাজ চলে যায়। ওর বাবা মা কাজের ওখানে গিয়ে বলে আমার ছেলেকে কাজ দেবেন না, এবং মেয়েটাকে যথেষ্ট পরিমাণ অপমান করে। একটা টাইম ওরা এতটা প্রবলেম ফেস করতে না পেরে ওরা দুজন, মেয়েটা প্রেগনেন্ট অবস্থাতেই সুইসাইড করে, এবং ছেলেটাও একসাথে, ওরা দুজন গলা দড়ি দেয়। কারণ ওদের সম্পর্কটা 2 বাড়ি থেকেই মেনে নিচ্ছিল না, এবং ওদের জন্য প্রবলেমস ক্রিয়েট করছিল যাতে ওরা ছেড়ে দেয়, এবং কি ওদের ওপর কালো জাদুও করছিল। আমরা ওটা শুনে খুব অবাক হয়ে যাই যে একটা ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করেছে, তাদের ফ্যামিলির লোক তাদের ওপরে কালো জাদু করছে যাতে ওরা সুখে না থাকতে পারে। তো কোনো রকম আমরা ঘরে ফিরি, কিন্তু ঘরে ফিরে যেটা দেখি তোমরা অবাক হয়ে যাবে। রক্ত দিয়ে, মানে আমাদের যে সিলিং ফ্যান ছিল না ওটা দিয়ে ঘুরছে একা একা। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি তুমি কি ফ্যান বন্ধ করনি? ও বলল ফ্যান তো বন্ধ করেই গেলাম তোমার সামনে। আমরা ঘরে ঢুকলাম, ফ্যানের আওয়াজ পাচ্ছিলাম বাইরে থেকে, বাট যখন ঘরে ঢুকলাম ফ্যান দিয়ে রক্ত পড়ছে, আর আমাদের বিছানাটা রক্ত টপ টপ করে পড়ে পড়ে পুরো ভিজে গেছে। আমরা দুজন খুব ভয় পেয়ে যাই। দেন আমরা ব্রোকারের কাছে যাই যিনি এই বাড়িটা আমাদের কিনে দিয়েছিল, এবং ওদের সাথে গিয়ে জোর জবরদস্তি করি যে আমি থানায় যাব, কেস করব আপনার নামে। তখন উনি আমাদেরকে বলে হ্যাঁ এখানে এমন 2টো ছেলে মেয়ে এরকম করে। আমার হাজব্যান্ডকে পাঠানো হয়েছিল, আমার হাজব্যান্ড এসে আমাকে সব বলে। তো তারপরে উনি আমাদের বলে দেখো তোমরা একটা বাড়িতে পুজো দাও। তো আমরা বললাম আমরা তো গৃহপ্রবেশ করলাম। বলছে না না, গৃহপ্রবেশ করলে হবে না, একটা বাড়িতে পুজো দাও আর রোজ ধূপ ধুনো জ্বালাও। কিন্তু তুমি বিশ্বাস করবে না আমার সাথে তখন কি ঘটেছিল। আমি সেই টাইমে দাঁড়িয়ে পুজো দিতাম না, আমি ঠিক টাইমে স্নান করতাম না, যেটা সব থেকে খারাপ। মানে আমি কোনোদিনও এমন হয়নি যে আমি স্নান না করে থেকেছি, প্রেগনেন্ট হওয়ার পরেও আমি স্নান করেছি, বাট ওই বাড়িতে যাওয়ার পর থেকে না আমার স্নান করা বন্ধ, ঠিক টাইমে খাওয়া বন্ধ, খালি শুয়ে থাকতাম। এবং পুজো দেওয়া তো একদম গেছিলো, সন্ধ্যাও দিতাম না, কিচ্ছু করতাম না। তো তারপরে আমরা কন্টিনিউয়াসলি সন্ধ্যা দিয়ে বাড়িতে ধূপ ধুনো জ্বালাই, কিন্তু প্রবলেমটা কমে না, উল্টে আরও বাড়তে থাকে। দিনের পর দিন আমরা আওয়াজ ফিল করি, মনে হয় কেউ দৌড়াচ্ছে ঘর দিয়ে, এইগুলো আমরা ফিল করতে থাকি। দেন আমরা ব্রোকারের কাছে আবার যাই, গিয়ে বলি দেখুন আমরা এই বাড়িটা বেচে দিতে চাই, আপনি না হয় বেচে দিন আর না হয় কিছু একটা করুন। আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম, বাট তারপরের ঘটনাটা আমার হাজব্যান্ডের মুখে শোনা। আমার হাজব্যান্ড যেদিন ব্রোকারকে নিয়ে আসে বাড়িতে, যে বাড়িটার একটা ছবি তুলুন, আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে বেচার চেষ্টা করুন, আমাদের যদি কিছু কমও হয় তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু ব্রোকার আর হাজব্যান্ড এসে যেটা দেখলো তারা অবাক হয়ে গেল। আমার চুল খোলা, আমি খাটের ওপরে 2 পা ভাঁজ করে বসে রয়েছি। আমার হাজব্যান্ড এসে বলছে এই তুমি ওইভাবে বসে আছো কেন, তোমার এই অবস্থায় এইভাবে বসতে আছে, বুদ্ধি নেই তোমার, ঠিক করো পা। আমি ওকে বলি সর এখান থেকে, সরে যা। আমি বলছি কি হয়েছে তোমার, আবার রাগ হয়েছে নাকি আমার ওপর, আমি আবার কি করলাম? ওকে আমি নাকি বলেছি সেই টাইমে
আমি এই গলায় দড়ি দেবো, তুইও দিবি, আমরা 4 জন একসাথে থাকবো। আমার তোদের খুব ভালো লেগেছে। তখন আমি বলছি, কে তুমি? তুমি তো আমার ওয়াইফ না। বলছে, বাহ, খুব বুদ্ধি আছে তো তোর। আমি তোর বউ না, আমি 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 আমরা এই বাড়িতে ভালোবেসে এসেছিলাম। আমাদের ভালোবাসা কেউ সহ্য করতে পারেনি। আমরা মরে গেছিলাম এখানে। এইখানটাতেই আমাদের সিলিং ফ্যান লাগিয়েছিলাম তোদের মতো। এখানেই আমরা ঝুলেছিলাম দুজনে একসাথে। কিন্তু দেখ, মরে যাওয়ার পরে আমরা একসাথে আছি। এবার থেকে তোরাও মরবি আর আমরা 4 জন একসাথে থাকবো। ব্রোকার ভয়েতে দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। তখন আমরা কাছাকাছি যারা ছিল তাদের সাথে কথা বলে একটা পুরোহিত কি ওঝা তোমরা বলতে পারো, উনি আসে। উনি এসে যখন কথা বলে ওদের সাথে, ওরা বলে, আমি ছাড়বো না আমি। এটা আমাদের বাড়ি, আমরা কিনেছিলাম এই বাড়িটা। আমাদেরকে আমাদের 2 বাড়ির লোক শান্তিতে থাকতে দেয়নি। আমরা সুইসাইড করে মরে গেছি। আমরা এই বাড়ি থেকে যাবো না। তখন ওঝা যতই যা করুক ওরা যেতে চায়নি, কিন্তু ওঝা কিছু মন্ত্র পড়ে জল দিয়ে বলে, তোদের যেতে হবে না, শুধু মেয়েটাকে ছেড়ে দে। অনেক কষ্টে ওরা আমাকে ছাড়তে রাজি হয়। আর তোমরা বিশ্বাস করবে না, আমরা বাড়িটা তার 1 মাস পরে বেচে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। ওই 1টা মাস আমরা অন্য জায়গায় ভাড়া থাকি, বাড়িতে থাকতে পারি না। তো এখন যারা রয়েছে তারাও বাড়িটা বেচেছে, তারপরেও যারা রয়েছে তারাও বেচেছে। এখন বাড়িটা পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে। গল্পটা লিখে পাঠানোর কারণ হলো, আগে বাড়িটা যেই বাড়ি তোমরা কিনবে না কেন, বাড়ি কেনো ভাড়া যাও, জাস্ট একবার চেক করে নিও বাড়ির পাশটা কী আছে। তো গল্পটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ইমেলে আমার ইমেল আইডি দেওয়া আছে ডিসক্রিপশানে। তোমরাও যদি গল্প পাঠাতে চাও প্লিজ পাঠাও, আমি তোমাদের গল্পটা নিজের ভাষায় বলে শোনাবো। আজকের জন্য এইটুকু, টাটা, থ্যাংক ইউ।